Good morning, students. I think you can hear me. আমরা এখন একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অফ ডাইনামিক লাইট স্ক্যাটারিং। ঠিক আছে? তো ডাইনামিক লাইট স্ক্যাটারিং ইজ আ টেকনিক যেখানে তুমি লাইট ইউজ করছো, এবং এই ধরনের টেকনিক তুমি আগে কখনো তোমরা পড়ে থাকবে না। ডাইনামিক লাইট স্ক্যাটারিংকে আমি সব থেকে ইজিলি যেটা বোঝাতে পারি, ধরো জল নিলাম, হ্যাঁ, তার মধ্যে অনেক সাসপেন্ডেড পার্টিকেল, মানে মাটি, বালি ইত্যাদি। এবার সেই পার্টিকেলগুলো সাসপেন্ডেড রয়েছে, এবার তার থেকে আমি লাইট পাস করালাম। তো পার্টিকেলের সাইজ যত বেশি হবে, মোটামুটি আমরা দেখব যে লাইটটা তত বেশি স্ক্যাটার্ড হচ্ছে। ওকে, সো দিস ডাইনামিক লাইট স্ক্যাটারিং ইজ সামওয়াট রিলেটেড টু দিস। অনলি সেখানে আমি ওই মাটি, বালি ইত্যাদি জলের মধ্যে গুলে একটা কোলয়েডাল মিক্সচার বানিয়ে লাইট পাস করে স্ক্যাটারিং দেখছি না। এটার রেজলিউশন অনেক বেশি, মানে তুমি বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস এর দ্বারা যে লাইটটা স্ক্যাটার্ড হচ্ছে সেটাকে ডিটেক্ট করতে পারছো। তবে কিছু এর জন্য প্রিরিকুইজিটস থাকছে, যেমনি লাইটটাকে পুরোপুরি মনোক্রোম্যাটিক হতে হবে। মনোক্রোম্যাটিক লাইট কি সেটা আমরা মোটামুটি জানি বা পরে বুঝবো। আর এখানে একটা জিনিস আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে এই ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল যে লাইটটা আর কি স্ক্যাটার করছে, দ্যাট ইজ ফ্রম দ্য সেকেন্ড সলভেন্ট লেয়ার। মানে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল, সেটা তুমি প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, নিউক্লিক অ্যাসিড বলো, যাই বলো, সেটা তো আর হাওয়ায় ভাসছে না, সেটা একটা কোনো সলিউশনে আছে, কোনো বাফারে আছে। তাহলে সেই ম্যাক্রোমলিকিউলের চারদিকে কিন্তু ওয়াটার মলিকিউলস আছে, এবং দেয়ার আর ডিফারেন্ট লেয়ার্স অফ ওয়াটার মলিকিউল সারাউন্ডিং দ্য সারফেস অফ দ্য ম্যাক্রোমলিকিউল। দেয়ার কুড বি আ সিঙ্গল লেয়ার অফ ওয়াটার মলিকিউল, দেয়ার কুড বি মাল্টিপল লেয়ার্স অফ ওয়াটার মলিকিউল। তো সেই যে সেকেন্ড সলভেন্ট লেয়ার, মানে একটা ম্যাক্রোমলিকিউল আছে, তার চারদিকে ফার্স্ট সলভেন্ট লেয়ার আছে, তার চারদিকে আবার সেকেন্ড সলভেন্ট লেয়ার আছে। সেই সেকেন্ড সলভেন্ট লেয়ারের থেকে যে লাইটটা স্ক্যাটার্ড হচ্ছে, মানে মোনোক্রোম্যাটিক লাইট যেটা আমরা ফেলছি সেটা স্ক্যাটার্ড হচ্ছে, সেই স্ক্যাটারিংটাকে আমরা মেজার করছি। কেন? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস? অ্যাপ্লিকেশন হচ্ছে, প্রথমে উই ক্যান ডিটারমাইন দ্য হাইড্রোডাইনামিক ডায়ামিটার অফ দ্য পার্টিকুলার ম্যাক্রোমলিকিউল। ঠিক আছে? ব্যাপারটা খুবই সোজা। ব্যাপারটা হচ্ছে কিছুই না, তুমি একটা বল ধরো রেখেছো, এবার তার উপর লাইট ফেলছো, সেটা লাইটটাকে স্ক্যাটার করছে। নর্মাল টর্চ লাইট বলের ওপর ফেলছো, আর এখানে মোনোক্রোম্যাটিক লাইট, মানে খুব হাইলি মোনোক্রোম্যাটিক লাইট ফেলছো ম্যাক্রোমলিকিউলের ওপর, সেটা স্ক্যাটার্ড হচ্ছে। এবার কতটা স্ক্যাটার্ড হয়েছে, ঠিক আছে, সেই স্ক্যাটারিং ইন্টেন্সিটির ওপর বেস করে, হ্যাঁ, এবং অন্যান্য প্যারামিটারের ওপর বেস করে, প্রসেসটা আমি বলছি না, আমি এইটা বলতে পারি যে সাইজটা কি ওই পার্টিকুলার ম্যাক্রোমলিকিউলের। And once we can say regarding the size, we can also mention the shape of the molecule. আমি কিভাবে বলছি, ধরো, how will you determine the size? তুমি যখন একটা প্রোটিনের ওপর লাইটটা ফেলছো, তাহলে তোমাকে এটা বলে দিতে হবে যে প্রোটিনটা হচ্ছে গিয়ে গ্লোবিউলার প্রোটিন, মানে ইটস লাইক আ স্ফিয়ার। তা একটা স্ফিয়ার ওই মাত্রায় লাইট স্ক্যাটার করছে, সেখান থেকে তুমি সেই স্ফিয়ারের রেডিয়াসটা, করসপন্ডিং ডায়ামিটারটা ক্যালকুলেট করতে পারছো। ওকে, হাউএভার এইরকম যদি দেখা যায় যে একটা পার্টিকুলার ডায়ামিটার তুমি জানো প্রোটিনের, কিন্তু সে তার থেকে ডায়নামিক লাইট স্ক্যাটারিংয়ে অনেক বেশি লাইট স্ক্যাটার করছে, মানে ডায়নামিক লাইট স্ক্যাটারিং তার রেডিয়াস বা হাইড্রোডাইনামিক রেডিয়াস বা ডায়ামিটারটা অনেক বেশি বলছে কম্পেয়ার টু হাইড্রোডাইনামিক। কেন? বিকজ উই ডিটারমাইন ইট ফ্রম দ্য স্ক্যাটারিং ফ্রম দ্য সেকেন্ড সলভেন্ট লেয়ার। তাহলে অনেক বেশি বলছে আর কি, যা অ্যাকচুয়াল ওটার হাইড্রোডাইনামিক ডায়ামিটার, তার থেকে আর কি অনেক বেশি বলছে থ্রু ডাইনামিক লাইট স্ক্যাটারিং। তো এই জিনিসটা আমাদের কি বলছে, আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, একটা প্রোটিন, সেটা হাইড্রোডাইনামিক ডায়ামিটার গ্লোবিউলার প্রোটিন, হ্যাঁ, এবং সেই হাইড্রোডাইনামিক ডায়ামিটার সেটার হওয়া উচিত গিয়ে হচ্ছে, সেটার যে মলিকিউলার ওয়েট আছে বা সাইজ আছে, সে 6 ন্যানোমিটার। 6 ন্যানোমিটারটা অতিরিক্ত হয়ে গেল, আর একটু কমিয়ে দিই, 4 ন্যানোমিটার। কিন্তু দেখাচ্ছে হচ্ছে গিয়ে 6 ন্যানোমিটার। তার মানে কি, যে প্রোটিনটার শেপটা কিন্তু গ্লোবিউলার না, প্রোটিনটার একটা এক্সটেন্ডেড কনফার্মেশন আছে, মানে গ্লোবিউলার নয়, ওটা এরকম লম্বা এবং চ্যাপ্টা, খুব সহজ ভাষায় বোঝাতে গেলে, হ্যাঁ, গোল নয়,
অবশ্যই বর্তুলাকার হতে পারে, মানে কিন্তু মানে ইট নট completely round shape. Okay, so it has got a extended conformation. So by DLS not only we determine the size of the protein but we determine the shape of the protein as well. যদি নর্মাল যা হাইড্রোডাইনামিক ডায়ামিটার একটা পার্টিকুলার মলিকিউলার ওয়েটের জন্য শো করার কথা তার থেকে অনেক বেশি শো করে। এবারে করসপন্ডিংলি একটু এই জিনিসটা দেখো, through this dynamic light scattering technique we can actually correlate, okay, between the size of the protein, shape of the protein and the molecular weight of the protein. ঠিক আছে, তাহলে এই তিনটেরই ডাইরেক্ট অর ইনডাইরেক্ট এস্টিমেশনে, মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এগুলো নির্ণয় করা, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য প্রোটিন, দ্য মলিকুলার ওয়েট অফ দ্য প্রোটিন বা শেপ অফ দ্য প্রোটিন, we can use dynamic light scattering. However, being said that কিছু প্যারামিটার্স কিন্তু জানতে হবে, মানে তুমি যদি শেপ, সাইজ ইত্যাদিগুলো জানতে চাও তাহলে অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ দ্য মলিকুলার ওয়েট, অর ইউ হ্যাভ দ্য মলিকুলার ওয়েট, ইউ নো দ্য কাইন্ড অফ শেপ, ইউ ক্যান ডিটারমাইন দ্য সাইজ। করোলারি, তোমার কাছে সাইজ আছে, শেপটা তুমি জানো, ইউ ক্যান ডিটারমাইন দ্য করসপন্ডিং মলিকুলার ওয়েট অ্যাজ ওয়েল। তাহলে এই তিনটে শেপ, সাইজ, মলিকুলার ওয়েটের মধ্যে কিন্তু একটা কোরিলেশন এস্টাবলিশ করা হয়েছে থ্রু ডাইনামিক লাইট স্ক্যাটারিং, যার দ্বারা আমরা কিন্তু এই তিনটে জিনিস নির্ণয় করতে পারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, আর এই সেম জিনিসটা কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও করা যায়। তো কার্বোহাইড্রেটের যখন আমি একটা হাইড্রোডাইনামিক ডায়ামিটার বার করব বা শেপ বার করব, তখন প্রোটিনের ক্ষেত্রে যেমনি আমরা ওটাকে স্পেরিক্যাল বা গ্লোবিউলার এই টার্মটা হিসেবে ধরে নিই, ইট শুড বি আ গ্লোবিউলার প্রোটিন, অ্যাকর্ডিংলি ইউ অ্যান্ড আ গ্লোবিউলার প্রোটিন অফ সে 50 kg, accordingly you calculate the hydrodynamic diameter. But in case of carbohydrate, what we do, instead of a globular structure we prescribe a cylindrical structure. বাকি সব কিছু সেম থাকে। So what do we say, আমি যেটা the main thing that I want to impress upon you is, it's not only for proteins but for other macromolecules as well, like carbohydrate ইত্যাদি, সেইগুলোরও কিন্তু আমরা শেপ, সাইজ, মলিকুলার ওয়েট ইত্যাদির মধ্যে একটা কোরিলেশন কিন্তু ডিটারমাইন করতে পারছি। আরেকটা এটার খুব মারাত্মক রকমের ইউটিলিটি আছে, সেটা হচ্ছে গিয়ে যে তোমার এক্স রে ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে, মানে এক্স রে ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে উই ওয়ান্ট মোনোডিসপার্স স্যাম্পলস। মানে ধরো আমি একটা প্রোটিনের ক্রিস্টাল স্ট্রাকচার করতে চাই, মোনোডিসপার্স মানে কি, সেটা একটা পার্টিকুলার ফর্মে থাকবে। সে একটা প্রোটিন ক্রিস্টাল স্ট্রাকচার আছে, করতে চাইছি, সেটা একটা পার্টিকুলার ফর্ম, মানে সেটা মোনোমারিক ফর্মে থাকবে, ওকে, তবেই কিন্তু আমি ক্রিস্টাল স্ট্রাকচার পাবো। সো ইউজুয়ালি, ওকে, বাট এই ডাইনামিক লাইট স্ক্যাটারিংয়ের সাহায্যে আমরা কি ডিটারমাইন করতে পারি, যে একটা স্যাম্পল, সে একটা প্রোটিন, সে কটা ডিফারেন্ট আর কি ফিজিওলজিক্যাল ফর্মসে আছে। সে একটা সলিউশনের মধ্যে আমি সেটার মোনোমার পাচ্ছি, ডাইমার পাচ্ছি, টেট্রামার পাচ্ছি, অলিগোমার পাচ্ছি। তাহলে এই ধরনের স্যাম্পলের পলিডিসপার্সিটি ইন্ডেক্স কিন্তু খুব একটা ভালো নয় ফর ক্রিস্টালোগ্রাফি। It is actually if the protein is good for crystallography or other downstream studies, that is determined by dynamic light scattering through a particular index that is known as polydispersity index. ঠিক আছে, তো বোঝাতে পারছি তো? তাহলে একটা প্রোটিন যদি ডিফারেন্ট স্পিসিসে থাকে, সে মোনোমার, ডাইমার, টেট্রামার, অলিগোমার, তখন কিন্তু সেটার ক্রিস্টাল পড়ার সম্ভাবনাটা অনেক কমে যায় আর কি। ঠিক আছে, তো এই যে কতগুলো ফর্মে একটা প্রোটিন আছে, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই ডাইনামিক লাইট স্ক্যাটারিং। হাউ ইজ ইট ডিটারমাইন্ড? ইটস ভেরি ইজি। মোনোমারের জন্য আমি একটা পার্টিকুলার স্ক্যাটারিং ইন্টেন্সিটি পাচ্ছি, ডাইমারের জন্য আরেকটা স্ক্যাটারিং ইন্টেন্সিটি পাচ্ছি, মানে করসপন্ডিং টু দ্য হাইড্রোডাইনামিক রেডিয়াস। টেট্রামারের জন্য করসপন্ডিং টু দ্য হাইড্রোডাইনামিক রেডিয়াস আমি আরেকটা স্ক্যাটারিং ইন্টেন্সিটি পাচ্ছি। এরকম মাল্টিপল স্ক্যাটারিং ইন্টেন্সিটির যদি পিক থাকে বা ম্যাক্সিমা থাকে, আবার বলছি মাল্টিপল স্ক্যাটারিং ইন্টেন্সিটির ম্যাক্সিমা, মানে অনেকগুলো ম্যাক্সিমা যদি থাকে ইন দ্য হাইড্রোডাইনামিক প্লট, একদিকে আমরা প্লট করি গিয়ে হচ্ছে ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং, অন্যদিকে হাইড্রোডাইনামিক ডায়ামিটার। তাহলে ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিংটা আর হাইড্রোডাইনামিক ডায়ামিটার যখন আমি প্লট করছি, ইফ ইউ গেট মাল্টিপল ম্যাক্সিমা, তার মানে দ্যাটস আ হাইলি পলিডিসপার্স স্যাম্পল, বিভিন্ন ফর্মসে ওটা আছে। নট অনলি দ্যাট, কতটা মোনোমার আছে, কতটা অলিগোমার আছে, এগুলোও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। সে 99% মোনোমার, 1% অলিগোমার, তাহলে তো আমার চিন্তা করার অত কোনো কারণ নেই।
তাহলে কিন্তু ভালো, তাহলে সেটা ক্রিস্টাল কিন্তু স্ট্রাকচার আমরা পেতে পারি। বা অলসো এনএমআরের জন্যও কিন্তু সেটা স্ট্রাকচার পেতে পারি। কারণ তোমার যদি 3-4টে ডিফারেন্ট স্পিসিস থাকে, মানে 3-4টে ডিফারেন্ট ফিজিওলজিক্যাল ফর্মসে প্রোটিন থাকে, সো ওয়ান্স ইউ গেট দ্য এনএমআর স্পেকট্রাম, তুমি কোনটা স্ট্রাকচার সলভ করছো? আর ইউ সলভিং দ্য স্ট্রাকচার অফ দ্য মোনোমার, অর দ্য ডাইমার, অর দ্য টেট্রামার, অর দ্য অলিগোমার? ঠিক আছে, সেইটা কিন্তু একটা বিশাল কনফিউশনের জায়গা চলে আসবে। সো উই অলওয়েজ ওয়ান্ট আ মোনোডিসপার্স স্যাম্পল। আর সব থেকে বড় কথা এটা যে কোন স্পিসিসটা কতটা আছে সেটাও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারছি ইউজিং দিস পলিডিসপার্সিটি ইন্ডেক্স। ঠিক আছে, অলসো কোনো প্রোটিনের প্রেসিপিটেশন মানে অদক্ষেপ তৈরি হচ্ছে কিনা বা অলিগোমারাইজ করে যাচ্ছে কিনা, কেন এইগুলো কেন, এবার তোমরা বলবে যে স্যার এইগুলো কি দরকার? না, একটা প্রোটিন যখন প্রেসিপিটেট করে যায়, অদক্ষেপ তৈরি করে, ইট লুজেস ইটস ফাংশনালিটি। ঠিক আছে, তাহলে যখন একটা প্রোটিন প্রেসিপিটেট করে যাচ্ছে তখন আমরা কিন্তু সেটা খুব সহজে ডায়নামিক লাইট স্ক্যাটারিংয়ের সাহায্যে ধরতে পারি। কিভাবে না, ওই সিমিলারলি আমরা লাইটটাকে ফেলবো এবং দেখবো কতটা স্ক্যাটার করছে। ইফ উই সি দ্য the intensity of the maxima is very 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 high, হ্যাঁ, at a very high hydrodynamic radius, মানে একটা বিশাল সে 100 ন্যানোমিটার হাইড্রোডাইনামিক রেডিয়াস, সেটার জন্য ইন্টেন্সিটি অফ দ্য ম্যাক্সিমা ইজ ভেরি হাই। তার মানে সেই প্রোটিনটা 100 ন্যানোমিটার মানে ইটস হিউজ, কয়েক লক্ষ ডালটন, সেটা কিলো ডালটন সেটার মলিকুলার ওয়েট। তার একটা সিঙ্গেল প্রোটিনের তো হবে না, দ্যাট মিনস ইট হ্যাজ ফর্মড আ অ্যাগ্রিগেট, ওটা এগ্রিগেট করে গেছে বা প্রেসিপিটেট করে গেছে। ঠিক আছে, রাদার ওটা প্রেসিপিটেট করে গেছে, এগ্রিগেট কথাটা আমি এখানে বলবো না। ঠিক আছে, মানে ইন্টেন্সিটি পাচ্ছি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি কয়েক সে 100 ন্যানোমিটারে। করসপন্ডিং মলিকুলার ওয়েট যদি আমি দেখি একটা সাধারণ 50 কেডি প্রোটিনের জন্য, আমরা দেখবো করসপন্ডিং মলিকুলার ওয়েটটা দেখাচ্ছে কয়েক লক্ষ কিলো ডালটন। তার মানে কি হয়েছে ব্যাপারটা? কিছুই না, প্রোটিনটা প্রেসিপিটেট করে গেছে, যার জন্য অনেকগুলো মলিকিউল একসাথে, যার জন্য মারাত্মকভাবে স্ক্যাটারিং হচ্ছে একটা ভেরি হাই হাইড্রোডাইনামিক রেডিয়াস। সেই ধরনের প্রোটিন সলিউশন নিয়ে কিন্তু আমরা কোনো ফাংশনাল অ্যাসে করতে পারবো না। সেই ধরনের প্রোটিন সলিউশন নিয়ে কিন্তু আমরা কোনো ফাংশনাল অ্যাসে করতে পারবো না। সিমিলারলি অলিগোমাস, হ্যাঁ, এইটাও কিন্তু এইভাবে ধরা যায়, বা অ্যাগ্রিগেটস অফ প্রোটিন, সেটাও কিন্তু ধরা যায়। তা অলিগোমাস বা অ্যাগ্রিগেটস প্রেসিপিটেটের থেকে তাদের হাইড্রোডাইনামিক রেডিয়াসটা হয়তো কিছুটা কম হবে, কারণ অতটা প্রেসিপিটেটের মতো অতটা হাই দেখাবে না, বাট স্টিল ইটস ভেরি হাই। আবার এই যে অলিগোমার যদি একটা প্রোটিন তৈরি করে, সেটা কি ফাংশনাল অলিগোমার? অনেক প্রোটিন আছে যেটা আমি ও ডিএলএস স্ট্রাকচার স্টাডি করেছি, 12 মার ইজ দ্য ফাংশনাল ইউনিট, মানে 12টা প্রোটিন সাব ইউনিট যুক্ত হয়ে তৈরি করছে, অ্যারাউন্ড 20 ন্যানোমিটার মতো সেটার হাইড্রোডাইনামিক রেডিয়াস ছিল। তো ইটস ওকে, তাহলে সেই জায়গায় কি, তাহলে সেই আমি যখন একটা রিকম্বিনেন্টলি প্রোটিনে কে আর কি প্রডিউস করলাম, মানে ক্লোনিংয়ের সাহায্যে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটার প্রপার ফোল্ডিং হলো কিনা, নেটিভ প্রোটিনও সেটা প্রপার ফোল্ডেড অবস্থায় আছে কিনা। যদি মিসফোল্ডিং হয়, মানে আমি রিকম্বিনেন্টলি যে প্রোটিনটা তৈরি করলাম দ্যাট গেটস মিসফোল্ডেড, অর যে প্রোটিনটা আর কি আমি আইসোলেট করেছি, মানে ওয়ান্স উই আইসোলেট উই ম্যানিপুলেট দ্য প্রোটিন, রাইট? আমি তার ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্টটাকে কিন্তু আর নেটিভ থাকতে দিচ্ছি না, সেক্ষেত্রে উই ম্যানিপুলেট উইথ দ্য ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে সেইটা যদি হয় তখন কিন্তু ইট ইজ হাইলি পসিবল যে দেয়ার ইজ মিসফোল্ডিং। এবার এই মিসফোল্ডিং হওয়ার জন্য কি হচ্ছে, প্রোটিন যে মুহূর্তে মিসফোল্ডেড হচ্ছে সেই মুহূর্তে সেটা কিন্তু অ্যাগ্রিগেট তৈরি করে, ওকে, বা প্রোটিন মিসফোল্ডেড হলে সেটা কিন্তু প্রেসিপিটেট তৈরি করে। তা একটা রিকম্বিনেন্ট প্রোটিন বা একটা নেটিভ প্রোটিন যেটাকে আমি আইসোলেট করেছি, সেটা মিসফোল্ডেড হয়েছে, অ্যাগ্রিগেট বা প্রেসিপিটেট তৈরি করছে কিনা সেটাও কিন্তু আমরা ধরতে পারছি এই ডায়নামিক লাইট স্ক্যাটারিংয়ের মাধ্যমে। আর আমরা কি করতে পারি যে না, আমি যেটা বললাম ফাংশনাল অলিগোমার, তাহলে আমি একটা প্রোটিনকে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করেছি, এবার এইটা ফাংশনাল কিনা শুধু প্রোটিনটা এক্সপ্রেস করে তো আমার লাভ নেই, সেটা তার কাজ সঠিকভাবে করতে পারছে কিনা। আমি যেটা বললাম 12টা সাব ইউনিট যদি একভাবে একত্রিত হয় তবে সেটা একটা ফাংশনাল অলিগোমার তৈরি করে।
এই ধরনের ফাংশনাল অলিগোমার ধরার বেস্ট উপায় হচ্ছে গিয়ে তোমার ডাইনামিক লাইট স্ক্যাটারিং। নট অনলি আমি এইটা দেখছি যে ফাংশনাল অলিগোমার আছে, বাট কত পার্সেন্ট আছে। দেখো আমি একটা প্রোটিনকে রিকম্বিনেন্টলি প্রডিউস করলাম, দিয়ে পিউরিফাই করলাম, বা আমি নেটিভ কন্ডিশন থেকে পিউরিফাই করলাম, 100% কখনোই সেটা ফাংশনালি অ্যাক্টিভ ফর্মে থাকতে পারে না। কিন্তু স্ট্রাকচারালি সেটা যদি ওই যেটা বলছি 12 মাস তৈরি করে একটা সার্টেন প্রপোর্শন, সে মোর দ্যান 90 or 95%, আমরা কিন্তু ডাউনস্ট্রিম অ্যাসে এইটার সাহায্যে করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু ডাউনস্ট্রিম অ্যাসে করতে পারি সেই প্রোটিনটা সাহায্য নিয়ে। তাহলে একটা প্রোটিন আমার কাছে আছে এবং সেটা ফাংশনাল কিনা, দ্য স্ট্রাকচারাল বেসিস অফ দ্য ফাংশন ক্যান বি ডিটারমাইন্ড বাই ডিএলএস, মানে সেটা ওই অলিগোমারটা কতটা তৈরি করেছে, এবং যদি খুব হাই পার্সেন্ট তৈরি করে উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট প্রোটিন, অর উই ক্যান ইভেন ইউজ দ্যাট প্রোটিন ফর থেরাপিউটিক পারপাসে। কিন্তু আমরা যদি দেখি যে ওই অলিগোমারটা খুব লো প্রপোর্শনে তৈরি হয়েছে, তখন কিন্তু ওটাকে আমরা থেরাপিউটিক পারপাসের ক্ষেত্রে বা কোনো ইভেন ফাংশনাল অ্যাসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো না। ফার্দার থেরাপিউটিক পারপাস যখন এলোই, থেরাপিউটিক পারপাস বা মেডিসিনাল ইউজ বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন পেপটাইডের হয়। তুমি একটা ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছ বা কোনো পেপটাইড ড্রাগ নিচ্ছ, তাহলে এইগুলো একটা নির্দিষ্ট স্টেটে কিন্তু অ্যাক্টিভ থাকছে, এবং অন্যান্য স্টেটে চলে গেলে মানে যদি দীর্ঘদিন রেখে দিই দেখবে চোখের ড্রপের তলায় এরকম দানা 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 পড়ে যায়। কেন না, ওর মধ্যে যে অ্যালবুমিনটা আছে সেটা আস্তে আস্তে প্রেসিপিটেট করতে শুরু করে। তা এই যে থেরাপিউটিক পারপাসের যে প্রোটিনগুলো আমরা ইউজ করছি, সেই প্রোটিনগুলো অ্যাক্টিভ স্টেটে আছে কি না, অ্যাক্টিভ স্টেট মানে সে কার্যকরী অবস্থায় আছে কি না, সেইটা ডিটারমাইন করার জন্য কিন্তু এই ডাইনামিক লাইট স্ক্যাটারিং খুব ইম্পর্টেন্ট। বা শেলফ লাইফ, একটা প্রোটিন বেসড মেডিসিন কত দিন অ্যাক্টিভ স্টেটে থাকবে সেটা কিন্তু এই ডাইনামিক, মানে রেগুলার যদি আমরা মনিটর করি, ডাইনামিক ধরো 7 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন, 25 দিন, 30 দিন, যতদিন ওটার ফাংশনাল ফর্মটা is the predominant species seen in dynamic light scattering, but still it's not forming any aggregates or any precipitates, we expect that it is within the functional state. Okay, so this is a technique. The most important thing is this is a very easy technique. You need protein at certain concentration, but that's not very huge, মানে তুমি একেবারে এক্স-রে ডিফ্র্যাকশন বা ইত্যাদির মতো অ্যামাউন্টে কিন্তু প্রোটিন লাগছে না, মানে 2 mg per ml এই ধরনের কনসেন্ট্রেশনও কিন্তু সাফিসিয়েন্ট। মানে প্রোটিনটাকে আমি এইটুকু বলতে চাইছি, এক্স-রের জন্য যেমনি তোমাকে প্রোটিনটাকে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করাতে হবে, ডাইনামিক লাইট স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা অবস্থা নয়। তুমি নেটিভ প্রোটিনও ব্যবহার করতে পারো। ওকে, করে তুমি কিন্তু এই খুব সহজে 30 মিনিটের এক্সপেরিমেন্টে আমি যা যা এতক্ষণ বললাম সেগুলো সব ডিটারমাইন করে নিতে পারো। The last and another very significant application of dynamic light scattering is to check the purity of protein. এই যে মনোডিসপার্সিটি পলিডিসপার্সিটির কনসেপ্টটা বলছিলাম, ধরো আমার একটা প্রোটিন আছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 25 কেডি, 25 কিলো ডালটনের। আমি 25 কিলো ডালটনের করসপন্ডিং হাইড্রোডাইনামিক রেডিয়াস পেলাম, ফাইন। আচ্ছা, হাইড্রোডাইনামিক ডায়ামিটার আর রেডিয়াস এইটা কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করি, এই নিয়ে চিন্তার কিছু নেই। ডায়ামিটারটা হচ্ছে জাস্ট রেডিয়াসের ডাবল, ওয়েদার ইটস নর্মাল আর হাইড্রোডাইনামিক ইটস দ্য সেম। ওকে, 25 কেডির একটা প্রোটিন পেলাম, আমার কাছে একটা 25 কেডির প্রোটিন আমি পিউরিফাই করেছি। এবার আমি যখন ডিএলএস করছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমি 25 কেডির একটা জায়গায় পিক পেলাম, ফাইন। নেক্সট পিক আমি একটা পাচ্ছি 35 কেডির জায়গায়। তাহলে ব্যাপারটা কি, 25 কেডির প্রোটিনটা যদি ডাইমারাইজ করতো সে তো 35 কেডিতে পিক দেবে না, সে 50-এ দেবে, 55-এ দিতে পারে, 60-এ দিতে পারে, খুব যদি তুমি লাকি হও তাহলে সে হয়তো 48-এ দিতে পারে, কিন্তু সে 35-এ কখনোই দেবে না। আবার 25 কেডিরটা যেহেতু তুমি 25 কেডিতেই পেয়েছো, আরেকবার করে তুমি 35 কেডিতে পাবে না। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে তোমার যে প্রোটিন স্যাম্পলটা তুমি পিউরিফাই করেছো তার মধ্যে কিন্তু কোনোভাবেই ইমপিউরিটি চলে এসছে। এবার সেই ইমপিউরিটির প্রপোর্শন কতটা সেটাও কিন্তু ডাইনামিক লাইট স্ক্যাটারিংয়ের সাহায্যে নির্ধারণ করা যায়। যদি হাইলি ইমপিওর হয়
তাহলে কিন্তু সেইটা দিয়ে তুমি ফার্দার ডাউনস্ট্রিম অ্যাসে বলো বা কোনো স্ট্রাকচারাল স্টাডি বলো করতে পারবে না। আর ইফ দ্য ইম্পিউরিটি পার্সেন্টেজ ইজ ভেরি লেস, মানে ওই যে 35 kDর ইম্পিউরিটিটা, দ্যাটস জাস্ট 1% অফ দ্য আইসোলেটেড প্রোটিন, দেন ইটস ওকে, you can go ahead with the functional studies and the structural studies. Okay, so these are some of the applications of dynamic light scattering. একটু মন দিয়ে শোনো, শুনলেই কিন্তু তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। থ্যাংক ইউ।